একজন স্টুডেন্ট হয়তো ক্যারিয়ার সেশন নিয়েছে, আরো যারা এখানে আলোচনা করেছে, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এই সোসাইটি আপনাদেরকে যেভাবে দেখতে চায় আপনারা নিজেকে সেভাবে গড়ে তোলেন। আর এখান থেকে যাওয়ার পরে যদি এই কথাগুলো শোনার পরেও আপনার ভিতরে কিঞ্চিত পরিবর্তনের রেখা লক্ষ্য করা না যায়, তাহলে এর দায় দায়িত্ব তো সম্পূর্ণ আপনার উপরে। আমি একটা এক্সাম্পল প্রায় বলি যে একটা মদ্যপায়ী একটা সমাজে পরিবর্তনের জন্য একজন ডক্টর হঠাৎ করে চিন্তা করলো যে এদেরকে মদ্যপান থেকে বিরত রাখার জন্য কি করা যায়। তখন তিনি একটা সেমিনারের আয়োজন করলেন, এইভাবে একটা এসি রুমে চমৎকার একটা এনভায়রনমেন্টে। এরপরে সবাইকে তিনি কার্ড দিয়ে ইনভাইটেশন করলেন। ইনভাইটেশন করার পরে মদ্যপায়ী মানুষেরা মনে করলো যে এতদিন বাংলা খেতাম, এখন গেলে হয়তো বিদেশিটা খাওয়া যাবে। মানে এত সুন্দর জায়গায় আয়োজন করছে, এসি রুমে ডাকছে, একটা সেমিনার না কি সেমিনার তো আলাদা বুঝে না, এইসব জায়গায় ডাকছে, মানে হচ্ছে ভালো কিছু হবে আজকে। তো ডাক্তার তাদেরকে নিয়ে গিয়ে এরকম একটা স্টেজে বসে দুইটা টিউব রাখলো স্টেজের উপরে, টেবিলের উপরে রেখে তার ভিতরে একটাই পানি রাখলো, একটাই নির্ভেজাল মদ রাখলো, ওয়াইন, অ্যালকোহল। এটা রাখার পরে সবাইকে বলছে যে কিপ কোয়াইট, আর এদিকে একটু তাকান, দেখেন এখানে কি হয়। এরপরে দুইটা কেঁচো ধরে নিয়ে এসে পানির মধ্যে একটা রেখে দিল, আর একটা রাখলো ওয়াইনের মধ্যে। এরপরে সবাইকে বললো দেখেন তো কি হয়। তো ওয়াইনের মধ্যে যে কেঁচোটাকে রাখলো, দেখা গেল এটা নড়াচড়া করতে করতে একটা সময় তেজস্ক্রিয়তার কারণে ওয়াইনের সাথে মিশে একাকার হয়ে গেল। আর পানির মধ্যে যে কেঁচোটাকে রাখা হলো মিনারেল ওয়াটারের মধ্যে, সে কেঁচোটা দিব্যি ঘোরাফেরা করছে। এক্সপেরিমেন্ট শেষ। এরপর ডাক্তার অডিয়েন্সকে উদ্দেশ্য করে জানতে চাইলো যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি আসলে কি বুঝতে পারলেন। তো পেছন দিক থেকে একজন মদ্যপায়ী দাঁড়িয়ে বললো যে ডাক্তার সাহেব, মদ খেলে পাকস্থলীতে কেঁচো জন্মায় না। ডাক্তার সাহেব হতবুদ্ধ হয়ে গেল, চুপচাপ বসে আছে। সে বলছে আমি এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করলাম, বন্ধের টাকা খরচ করে, আমি কি এইটা বোঝানোর জন্য আপনাদেরকে রাখছি? এখন সবাই আবার তালি দেওয়া শুরু করছে, না না ঠিক আছে, এইটাই কারণ সর্বপ্রিয় যা মিলে গেছে। ডাক্তার তখন বলছে যে বাবা এটা বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি যদি অ্যালকোহল তুমি গ্রহণ করো তোমার পাকস্থলীটাও ঠিক এইভাবে নষ্ট হয়ে যাবে। তুমি বুঝলা কি, আর বুঝাইতে পারলাম কি? আমাদের প্রোগ্রামে এক ধরনের কথা আমরা বোঝানোর চেষ্টা করি। এখান থেকে অনেকে বেরোয় বলবে যে এটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম, ছাত্র শিবির ডাকছে, তো পলিটিক্যাল অর্গানাইজেশন। সেটা ছাত্র শিবিরের এই কথা শোনা বোঝা, এগুলো তার পলিটিক্যাল পারপাস সার্ভের জন্য তারা বলে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা এই জাতীয় প্রোগ্রাম করে কাউকে ছাত্র শিবিরে যোগদান করতে হবে, সমর্থক গ্রহণ করতে হবে, এই জাতীয় ইনভাইটেশন কোনোদিন করি না। এবং এই জাতীয় সবাইকে ছাত্র শিবিরে যোগদান আমরা করাই না। আমরা শুধু ছাত্রদেরকে এই কারণেই এখানে দেখেছি, আপনারা যেন আপনাদের মেধার যে মূল্যায়ন, সেই মূল্যায়নের জন্য এই সোসাইটির যে আয়োজনগুলো করার কথা ছিল, আমাদের সোসাইটি সেই আয়োজন করতে ব্যর্থ হয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে এই কারণে আমরা বলি ইটস নট অনলি সো কল্ড পলিটিক্যাল institution, political organization, but also it's a complete separate institution. এই ইনস্টিটিউশন আপনাকে ইথিক্যাল ভ্যালুস শিখায়, মোরালিটি শিখায়, ইন্টিগ্রিটি শিখায় এবং সিনসিয়ারিটি শিখায়। ইসলামী ছাত্র শিবিরের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যতটুকু আপনি দেখবেন, তার চাইতে কয়েকশো গুণ বেশি আপনি দেখবেন আমাদের স্টুডেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস অনেক বেশি আমরা করে থাকি। এবং ছাত্রদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করা, ক্যারিয়ার ফেস্টিভ্যালের আয়োজন করা, সায়েন্স ফেস্টের আয়োজন করা, ক্যারিয়ার এন্টারপ্রেনিয়রশিপের উপরে আমরা কোর্স করানো, স্কিল ডেভেলপমেন্টের কোর্স করানো, 9-10 এর ছাত্রদেরকে একাডেমিক কাউন্সিলিং প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা। সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি একজন ছাত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, সকল ইনস্ট্রুমেন্টকে প্রোভাইড করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে। ইভেন আপনি দেশের বাইরেও যদি হায়ার স্টাডি করতে যান, তাহলে ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ সহ সারা পৃথিবীর সব জায়গায় ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আপনারা পাবেন, যেখানে আপনাকে স্বাগত জানিয়ে সেখানে একাডেমিক হেল্প করার জন্য আমাদের ভাইরা প্রস্তুত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, সেই জায়গাটা ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরে কাজ করার মধ্য দিয়ে, পরিশ্রমের মধ্য দিয়ে তৈরি করতে পেরেছে। এখন আপনাদেরকে মাথার ভিতরে কয়েকটা বিষয় রাখতে হবে প্রিয় বন্ধুরা। আজকে ক্লাস পেয়ে যারা ঢাকার এই বুকে নিজেদেরকে উৎফুল্লিত করছেন, আনন্দ চিত্তে আছেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে সামনের দিনের কতগুলো চ্যালেঞ্জ আপনার সামনে অপেক্ষা করছে। আপনি এ প্লাস পেয়ে এখানে এসেছেন, তার মানে এই না যে এটাই আপনার জীবনের আলটিমেট সাকসেস। একাডেমিক সাকসেসের জন্য এটা হচ্ছে একটা স্টেপ, আপনি অগ্রগামী হলেন যা অন্যরা পারে নাই। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনারা যে 1,39,000 এ প্লাস পেয়েছেন, গত বছর এটা ছিল 1,80,000। এই 1,39,000 এ প্লাসের মধ্য থেকে এইচএসসি তে যখন আপনারা 2 বছর পরে পরীক্ষা দিবেন, তখন কিন্তু এত এ প্লাস পায় না।
গত বছর এইচএসসি পরীক্ষার রেজাল্টে দেখা গিয়েছে মাত্র 92,000 এ প্লাস পেয়েছে। যাদের 2 বছর আগে এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল, গত বছরই তো তারা এইচএসসি পরীক্ষা দিল, তার 2 বছর আগে তারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, সেখানে তাদের এ প্লাসের পরিমাণ ছিল প্রায় 1.5 লক্ষের উপরে, 1,60,000-এর উপরে তারা এ প্লাস পেয়েছিল। কিন্তু এইচএসসি তে যখন তারা পরীক্ষা দিল, এটা হয়ে গেল 92,000। বিগত 17 বছরের স্ট্যাটিস্টিক যদি আপনারা একটু ঘাটেন তাহলে দেখতে পাবেন এসএসসি তে যারা এ প্লাস পায় তাদের একটা বড় অংশ এইচএসসি তে গিয়ে আর এ প্লাস পায় না। মোর দ্যান 40% স্টুডেন্ট যারা এইচএসসি তে গিয়ে আর এ প্লাস পাচ্ছে না। এটার কারণটা কি আসলে? আবার যারা এসএসসি তে এ প্লাস পাচ্ছে না, এ গ্রেড পাচ্ছে, তাদের একটা বড় অংশ এইচএসসি তে গিয়ে এ প্লাস পেয়ে যায়। তার মানে ক্যালকুলেশন করে দেখা গেল এইচএসসি তে যারা এ প্লাস পাচ্ছে তাদের একটা বড় অংশ, অর্থাৎ 50% আছে যারা আসলে এসএসসি তে, মানে এসএসসি এ প্লাস প্রাপ্তদের 50% এর মতো আছে যারা এইচএসসি তে গিয়ে আর এ প্লাস পাচ্ছে না। এখন আপনাদের জন্য তাহলে অবস্টাকলটা কোথায়? এখন ধরেন 92,000 আপনারা 2 বছর পরে বা 95,000 এ প্লাস পাইলেন, আপনারা খুবই মেধাবী, 95,000 এ প্লাস এই ব্যাচ থেকে পেয়ে গেল সামহাউ। এখন এই যে 95,000 এ প্লাস পাওয়ার পরে তো আপনাদের নেক্সট একটা স্টেপ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন। আপনারা মেডিকেলে ভর্তি হতে চান, সেখানে 4300 সিট আছে বা 4500 সিট সরকারি মেডিকেল গুলোতে। এখানে যদি আপনি ভর্তি হতে চান তাহলে অন্তত 1,30,000 বা 35,000 স্টুডেন্টকে আপনার কমপ্লিট করতে হবে। এরপরে যদি আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় 4টায়, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এখানে ভর্তি হতে চান, অন্তত 4,500 এর মতো সিট আছে এখানে, অথচ পরীক্ষা দিবে প্রায় 80 থেকে 90,000 স্টুডেন্ট। এর বাইরেও আপনার মাথা রাখতে হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যোগ করে সব মিলে 54 থেকে 55,000 সিট হয়তো আপনার জন্য আছে। তো 54,000 সিট আর ইঞ্জিনিয়ারিং মেডিকেল সব যদি যোগ করা হয় 62,000 সিট আছে। এর মধ্যে থেকে কিছু সাবজেক্ট আছে যাতে কেউ পড়তে চায় না, বাধ্য হয়ে পড়ে, যেমন বাংলাদেশে জব সেক্টর নাই, পালি, উর্দু, ফার্সি, তারপর আরো এরকম কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে স্পেসিফিক জব সেক্টর বাংলাদেশে নাই, তাকে অনার্স শেষ করে সুইচ করতে হয় তার একাডেমিক এক্সিলেন্সিটা। তো এরকম সাবজেক্টগুলো যদি আমি বাদ দেই, যেগুলোতে সাধারণত ছাত্ররা, এ ক্লাস প্রাপ্ত ছাত্ররা পড়তে চায় না, তাহলে বাংলাদেশে সব মিলে পাবলিক ইউনিভার্সিটিতে 55 থেকে 56,000 সিট আছে, যেগুলো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটি সব যোগ করে পাওয়া যায়। এখন চিন্তা করেন, আপনারা 1,49,000, 39,000 এ প্লাস পাইলেন, কিন্তু ইউনিভার্সিটি গুলো আপনাদেরকে ধারণ করার মতো ক্যাপাসিটি তাদের হাতে নাই। সেখান থেকে আসলে 60,000 এর মতো পড়াশোনা করতে পারবে। বাকি যে একটা বিশাল অংশ 80,000 এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট যারা এসএসসি তে পেয়েছে, তাদের পক্ষে ইউনিভার্সিটিতে পড়া সম্ভব হবে না। সুতরাং চ্যালেঞ্জটা অনেক বেশি। কিন্তু এখানে ফার্স্ট ইয়ারে অনার্স কলেজে ভর্তি হবেন, সরকারি বিজ্ঞান কলেজ, নটরডেম কলেজ, এক্সট্রা মানে বিভিন্ন কলেজে আপনারা ভর্তি হন। ভর্তি হওয়ার পরে এই জায়গায় ফার্স্ট ইয়ারে কিছু ছাত্র বন্ধু বান্ধব আপনারা পাবেন যারা বলবে ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার, এরকম কেয়ার টিয়ার সারা যখন চলতে থাকবেন আর ইন্টারমিডিয়েট পরীক্ষার খাতায় বসে মাথার চুল, চোখের পানি, নাকের পানি সব একাকার করবে, তখন আসলে কোনো লাভ নাই। সময় থাকতে সচেতন হওয়াটা দরকার। আপনার এসএসসির এই রেজাল্টটা আপনার আসলে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে না পারেন। এইচএসসি ডাবল এ ক্লাস আপনার কোনো ভ্যালু অ্যাড করতে পারে না যদি আপনি একটি ভালো সাবজেক্টে পাস করে অন্য কোনো জায়গায় আপনার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে সেটেল করতে না পারেন। আপনার ক্যারিয়ার সেটেল ভালো না হলে কেউ আপনাদের কোনোদিন জিজ্ঞাসা করবে না এসএসসি আর এইচএসসি এর রেজাল্টটা কি। এটাই জীবনের শেষ। যেমনি ভাবে ক্লাস 2, 3, 4, 5 এর রেজাল্ট, এসএসসি রেজাল্টের পরে আর কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না। কোনোদিন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না ক্লাস 8 এর তোমার রেজাল্ট কি ছিল, 9 এর রেজাল্ট কি ছিল। অথচ বাবা মারা 7, 8, 9, 10 এর রেজাল্ট নিয়ে খুবই কেয়ারফুল থাকে, কারণ তার ভবিষ্যৎটা যেন ভালো হয়। এসএসসি রেজাল্টটা ঠিক এমন, এইচএসসি তে যদি ভালো করতে না পারেন, অনেক ইউনিভার্সিটিতে এইচএসসি রেজাল্টের উপরে একটা মার্কস আপনাকে কাউন্ট করে দেয়। সুতরাং এই যে 2 বছরের যে সময়টা, এটাকে আমরা বলছি দিস ইজ দ্য ট্রানজিশনাল পিরিয়ড অফ ইওর লাইফ, ইটস সো মাচ ক্রুশিয়াল। এই 2 বছরের সময়টাকে তোমার আইডেন্টিফাই করে দেবে ভবিষ্যৎ তোমার কিভাবে বিনির্মাণ করা হবে। এই 2 বছরের লেখাপড়ার স্ট্র্যাটেজি তোমাকে আইডেন্টিফাই করে দেবে 2 বছর পরে গিয়ে আসলে তুমি কোথায় নিজেকে দাঁড় করাবা। আমি এখানে দাঁড়ায় আছি, আমার আইনে পড়ার খুব ইচ্ছা ছিল, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় যেখানে চান্স পাইছি, আইনে আমার নসিবে জুটে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, সেখানে আইনে পড়ার জন্য সব সাবজেক্টে চান্স পেলেও আইনে যে ওয়েটিং এ যে চান্স পাচ্ছি, মানে আমার আসলে আল্লাহ রাব্বুল আলামিন কপালে লেখে নাই যে আইনে আমার ভর্তি হতে হবে। তো রাগ হয়ে গিয়ে যে অন্য আরেকটা সাবজেক্ট ইকোনমিক্সে যে ভর্তি হলাম। তো আমাদের একটা প্রত্যাশা থাকে, ক্লাস 6 থেকে এক ধরনের স্বপ্ন দেখছি আইনজীবী হব, বিচারপতি হব, কিন্তু একটা পর্যায়ে এসে অনার্সের সাবজেক্ট যখন আমি পাই না, অ্যাডমিশনে যখন ভালো সামনের দিকে রেজাল্ট করতে পারি না,
তখন আমার পক্ষে আসলে আইনে পড়া সম্ভব হয় নাই। অনেকের মানে ডাক্তারি পড়ার ছোটবেলা থেকে অদম্য স্পৃহা। বাবা জন্মের আগেই স্বপ্ন দেখা শুরু করে আমার একটা ছেলে হলে ডাক্তারি পড়াও। সে ছেলে আসলে ডাক্তারি পড়তে চায় কি চায় না এটা তো বাবার চিন্তা করারও সময় নেই। এরপরে ছেলের মধ্যে একটা প্রত্যাশা জাগ্রত হয়, তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ডাক্তারি পড়তে হবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখে তার বায়োলজি ভালো লাগে না, অথচ তার ডাক্তার হইতে ইচ্ছা করে। একটা সময় গিয়ে তার দেখা গেল হায়ার ম্যাথ দেখলেই গায়ে 106 ডিগ্রি জ্বর আসে, অথচ তার ইচ্ছা হচ্ছে, একান্ত ইচ্ছা সে বুয়েটে পড়ে। তো যার হায়ার ম্যাথ ভালো লাগে না, ফিজিক্স ভালো লাগে না, সে বুয়েটে কেমনে পড়বে? যার বায়োলজি ভালো লাগে না, সে মেডিকেলে কেমনে পড়বে? এরকম ক্যারিয়ারের মধ্যে দিস অ্যাসপাইরেশনটা আমাদের মধ্যে যখন অনেক বিগেস্ট আকার ধারণ করে, তখন ছাত্রদের একটা বড় অংশ তাদের ক্যারিয়ার থেকে ফল ডাউন করে। তোমাদেরকে মাথায় রাখতে হবে এইচএসসির এই স্তরে তোমার যে রিজার্ভেশন বা প্রত্যাশা, তুমি যেখানে পড়তে চাও, যা করতে চাও, এজন্য কিন্তু সবকিছু এখন ওপেন। আমাদের সময় হয়তো এত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ছিল না, আমাদের সময় কোডিং গুলো এত ব্যবহার করা যেত না, ইনফরমেশন এত অ্যাভেলেবেল ছিল না, কিন্তু মাত্র 5-7 বছরের ব্যবধান টেকনোলজি যেভাবে আপগ্রেডেশন হয়েছে, তাতে তোমাদের কাছে ইনফরমেশন সো মাচ অ্যাভেলেবেল। এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে যাচাই বাছাই করা, নিজের রাস্তাকে পরিশীলিত করা, এবং এখানে কম্পিটিশনের এই যুগে দাঁড়িয়ে নিজেকে কম্পিটিশনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। তোমরা এই বছরের রেজাল্টেও দেখেছো, মেয়েদের রেজাল্টের পরিমাণ অনেক ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন মেয়েদের মধ্যে 30% হচ্ছে পাস করতো বা এ প্লাস পাইতো, আর 70% ছিল ছেলেরা। ছেলেদের আস্তে আস্তে এমন অধপতন, আর মেয়েরা আস্তে আস্তে পড়াশোনার দিকে এত ঢুকছে যে এই দুইয়ের মধ্যে এখন আরেকটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আমার আশঙ্কা কিছুদিন পরে ছেলেদের জন্য কোটা সিস্টেম চালু করতে হবে, যে আসলে কোটা সিস্টেম না হলে তো এরা এ প্লাস, যেমন এইবার এ প্লাস মেয়েরা বেশি পেয়েছে, মেয়েদেরকে আমরা কংগ্রেচুলেশন। কিন্তু ছেলেরা যদি এইভাবে অধপতন হয়, তাহলে এটা তো দুর্ভাগ্যের বিষয়। তোমার সংসার আদি টিকবে না ঠিকঠাক মতো, তোমার মাথায় রাখা উচিত। কারণ হচ্ছে তুমি যদি চাকরি না পাও, কাজ না করো, তাহলে তোমাকে কে আসলে বিয়ে দিবে, ভবিষ্যৎটা কি হবে? এইটাকে চিন্তা করেও অন্তত একটু লেখাপড়া করা উচিত। আমাদের লেখাপড়ার দিকে একটু ঝোঁকা উচিত। ছাত্রদেরকে লেখাপড়ার থেকে বিমুখ করে দিচ্ছে অত্যাধিক পরিমাণে। মানে কোনো কিছু হইলে আমরা এবার বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, যারা ফেল করছে তারা আন্দোলন শুরু করছে তাদের পাস করায় দিতে হবে। এটা কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় একটা জাতির জন্য। আমি লেখাপড়া না করে যদি সার্টিফিকেট নিয়ে পাস করি, এরকম বিনা পাশে তো একবার মেডিকেলে ভর্তি হইতে পারছিল মনে হয়, কি একটা সিস্টেমে ওই প্রশ্ন ফাঁস হওয়ার পরে ওই ব্যাচটাকে এখনো পর্যন্ত সবাই আইসোলেট করে রাখে। ওই ব্যাচের কাছে কেউ জানতে পারলে যে ওইরকম প্রশ্ন ফাঁসের ব্যাচ, ওর কাছে কেউ চিকিৎসা নিতে যায় না, ভয় পায় যে কোন সময় কি অপারেশন করে আর কি দশা হয়। তো যে ছাত্র অটো পাস নিয়ে পাস করে, ইউনিভার্সিটিতে গেলেও তার রেজাল্টের অবস্থা খুবই খারাপ, বেসিক ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারছে না, হায়ার স্টাডিতে যেতে গেলে অবস্ট্রাকল, ভবিষ্যৎটা তার জন্য অন্ধকার হচ্ছে। ইন্টারমিডিয়েটের লেখাপড়াটা হচ্ছে একটা বড় বেসমেন্ট তৈরি করা। এরপরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এই বেসমেন্টটাকে আরো বেশি এক্সটেনশন করা সম্ভব হয়। এই কারণে এই সময়টায় অনেক বন্ধু বান্ধব তুমি পাবা, যারা তোমার কাছে এসে বলবে যে চল না 31st নাইট, এটা তো একদিনই হয় বছরে, 21 ফেব্রুয়ারি এটা তো একদিনই হয় বছরে, 26 মার্চ এটা তো একদিনই হয় বছরে, পয়লা বৈশাখ এটা তো একদিনই আসে বছরে, আরে 2 ঈদ বছরে তো একবারই আসবে। এইভাবে করতে করতে তার একবার হিসাব করতে করতে দেখবা বছরে এক বছরে মানে এক বছরে 365 দিনে 120 দিনই শেষ। একদিন ওই একদিনের পাল্লায় যদি কেউ পড়ে যাও, তাহলে তার খবর। এখানে একটু সতর্ক থাকতে হবে যে প্রতিটা সময় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনের কম্পিটিশনে টিকে থাকতে গেলে তোমাকে অনেক বেশি অধ্যাবসায়ী হতে হবে। পরিশ্রম যদি না করো, নিজেকে যদি আইডেন্টিফাই করতে না পারো, সামনের চ্যালেঞ্জ গুলোকে যদি আইডেন্টিফাই করতে না পারো, একটা সময় চলে গেলে চোখের পানি ফেলেও কোনো লাভ নাই, তোমার পাশে আসলে কাউকে পাবা না। মাথায় রাখবা, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি তখন ওই যে অনেক বন্ধু ছিল ক্লাসে, 150 স্টুডেন্ট, কারোর সাথে কোনো এখন আর যোগাযোগ নাই। কারণ আমি যে ভার্সিটিতে পড়ছি ওইখানে আসলে আমার সাথে আর কেউ আমার ক্লাসের কেউ চান্স পায় না, যার ফলে আর সম্পর্কটা কাট আপ হয়ে গেছে অনেকটা। কতদিন তাদের সাথে ব্যয় করেছি, ক্লাস ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে খেলাধুলা করার জন্য। তো এত বন্ডিংসটা আমাদের মধ্যে ছিল, কিন্তু ইউনিভার্সিটিতে যখন চান্স পেলাম তখন আমার আবার ফ্রেন্ড সার্কেল আলাদা। আমার প্রত্যাশা আবার অন্য লেভেলের সাথে, যে না ওদের সাথে সম্পর্ক রাখলে আমার সামনের দিকে ভবিষ্যৎ ভালো। যারা নিচের দিকে ফল ডাউন করছে তাদের সাথে আর কেউ কোনোদিন সম্পর্ক রাখে না। এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য একটা বন্ডিংস তৈরি হয়। এই বন্ডিংস গুলোকে আমরা যেন এমন না করি আমার ক্যারিয়ারের জীবনের সময়গুলোকে আস্তে আস্তে নষ্ট করে ফেলি। সময়টা খুবই মূল্যবান বস্তু।
হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন সময়টা হচ্ছে একটা ধারালো ছুরি, যদি তুমি তাকে কাটতে না পারো তাহলে এই সময় একদিন তোমাকে কেটে চৌচির করে ফেলবে। সুতরাং সময়ের 1 ফুট আর অসময়ের 10 ফুট। যখন তোমার কাছ থেকে সময় চলে যায় আর তুমি যখন সময়কে কাজে না লাগাও, একটা সময় যখন তুমি এসে তোমার বার্ধক্যে উপনীত হওয়ার বুঝতে পারো এখন আমার হাতে আর সময় নাই, আমার কিছু করার নাই, তখন মানুষ খুব আফসোস করে এবং সুপ্ত আর্তনাদ তার মধ্যে জেগে ওঠে। তখন একজন শের লিখেছেন, বলেছেন যে তখন বার্ধক্যে উপনীত হয়ে মানুষেরা বলতে থাকে লাইতা শাবাবা ইয়াউদ ইয়াওমান আখবারহু মা ফাআলাল মাশিব, হায় যৌবন যদি আবার ফেরত আসতো, সেদিন আমি যৌবনের কাছে নালিশ করে দিতাম বার্ধক্য আমার সাথে কি আচরণটা করেছে। সুতরাং বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনের মূল্যটা বুঝতে শেখো। বার্ধক্যে যখন উপনীত হওয়া, ঠিক মতো হাঁটতে পারবা না, পা গুলো সাপোর্ট করবে না, ব্রেন সাপোর্ট করবে না, হাতগুলো সাপোর্ট করবে না, কিন্তু যৌবনের এই সময়গুলোতে তুমি সব কিছুকে, বুকে তাজা রক্ত আছে, হাতে অনেক শক্তি আছে, খাদ্য খেলে শক্তির সঞ্চার হচ্ছে, অনেক কিছুকে তুমি বলতে পারো আমি অস্বীকার করি, আমি মানি না, তুমি আমাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে পারবা না। কিন্তু এই তারুণ্যের জয়গান, এই তারুণ্যের শক্তিটা আমি যদি সুপথে ব্যয় করি তাহলেই আমি আমার জীবনকে গড়ে তুলতে পারবো। এই সময়টাকে এই প্রপার ইউটিলাইজেশন করার জন্য তোমাদেরকে আহ্বান জানাই। অনেক বেশি অধ্যবসায় করতে হবে। অনেকে এখানে এ ক্লাস পেয়ে এসেছো, হয়তো সব বিষয়ে এ ক্লাস পাও না, 4 সাবজেক্ট প্রক্সি দিয়ে তোমাদেরকে এ ক্লাস পাইয়ে দিয়েছে। এরপরেও যে সাবজেক্টগুলো এখন মনে হচ্ছে দুর্বলতার কারণে আমি এ ক্লাস পাই নাই, এই সাবজেক্টটাকে এমফাসাইজ দিতে হবে। নাথিং ইজ ইম্পসিবল ফর স্টুডেন্ট। আমাদের যে বই খাতাগুলো পড়ানো হয়, এই বই খাতা আসমান থেকে ওহী নাজিল করে হিব্রু ভাষায় কোনো ফেরেশতা নিয়ে আসে না। যে বইগুলো আমরা পড়ি এগুলো বাংলায় লেখা, এগুলো আমাদেরই কোনো ভাই লিখেছেন যিনি এই বাংলাদেশেরই নাগরিক, আর যিনি লিখেছেন তিনি এলিয়েন না, যে ভাষায় লিখেছেন তার মেধা দিয়ে লিখেছেন। আমার পক্ষেও সম্ভব সেই জিনিসটা অ্যাকুয়ার করা। এজন্য কোনো কিছুকেই দুঃসাধ্য এটা মনে করার কারণ নেই, বারংবার চেষ্টা করতে থাকবা, সফলতা আসবে। এবং চেষ্টা করলে মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে সেটা দেয়া হয়। আমি অনুরোধ জানাই, আমরা হয়তো একজন বিজ্ঞানী এডিসনের নাম শুনছো, টমাস আলভা এডিসন। সে যখন বিদ্যুতিক বাতি আবিষ্কার করেছিল, সেই বিদ্যুতিক বাতি আবিষ্কার করার পরে একটা এক্সিবিশনের আয়োজন করেছিল গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এসে। তো বিদ্যুতিক বাতি আবিষ্কার করার পরে যখন এইটা প্রদর্শন করলো, সবাই তো হাতে তালি দিয়ে তাকে সম্বোধন জানাচ্ছে, আহা এখন আর অন্ধকারে থাকতে হবে না, এখন আর হেরিকেন জ্বালাইতে হবে না, এখন আর মোমবাতি জ্বালাইতে হবে না, আমরা বিদ্যুতিক বাতির যুগে অবতীর্ণ হয়েছি, পদার্পণ করেছি। কিন্তু টমাস আলভা এডিসন মনে মনে বলছে যে এই বিদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে এর পেছনে যে 10টা বছর আমাকে 10,000 বারের অধিক ব্যর্থ চেষ্টা করতে হয়েছে, এটা যদি এই জনগণ জানতো তাহলে আমাদের ভালো বিজ্ঞানী বলা তো দূরের কথা, এই এক্সিবিশনে কেউ আসতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু দিনের পর দিন ল্যাবে বসে আমাকে এই এক্সপেরিমেন্টটা করতে হয়েছে, আমি হাল ছাড়ি না। সুতরাং জীবনের চলার পথে কখনোই হাল ছাড়া যাবে না। সামনে যত কাঠিন্যতাই আসুক না কেন, দারিদ্রতা তোমাকে পেছনে টেনে ফেলে দেবে। অনেকের রেজাল্ট না হওয়ার পেছনে কারণ কি, আমি এটা অবজারভেশন নিয়েছি। আমি আমার এই ক্যারিয়ার অ্যাসপাইরেশনের উপর একটা রিসার্চ করার সুযোগ হয়েছিল। সেখানে আমি দেখেছি কি কারণে ছাত্ররা এসএসসি তে ভালো করছে, এইচএসসি তে গিয়ে ফল করছে, কি কারণে একটা ছেলে ক্লাস 5 এ বৃত্তি পাচ্ছে, ভালো রেজাল্ট করছে, এসএসসি তে গিয়ে এ ক্লাস পাচ্ছে না, কি কারণে এইচএসসি তে এ ক্লাস পাচ্ছে, এসএসসি তে এ ক্লাস পাচ্ছে, কোন একটা ইউনিভার্সিটিতে সে চান্স পাচ্ছে না। তাহলে এর মধ্যে বেসিক তফাৎটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? এই বেসিক তফাৎটা আইডেন্টিফিকেশন করতে গিয়ে আমরা দেখেছি অনেকের পারিবারিক অসচ্ছলতা, দুর্বলতা, নিজের ব্যক্তি জীবনের এমন সঙ্গের সাথে সে মিশে গিয়েছে যার ফলে সে আর রিকভারি করতে পারে নাই। এভাবে করে করে তার জীবনটাকে আস্তে 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 সে নষ্টের দিকে ফেলে দিয়েছে। একটা সময় সে উপলব্ধি করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আর ফেরত আসার সুযোগটা তার জীবনে আর হয় না। কারণ সময় একবার চলে গেলে ওই সময়কে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে সেই সময়কে আবার রিস্টোর করে ফেলবে। সময়টা একবার চলে গেলে সে আস্তে 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 চলে যায়। এজন্য বলা হয় টাইম এন্ড টাইম ওয়েট ফর নাম। সময় আর নদীর স্রোত কখনোই অপেক্ষা করতে পারে না। তোমার জীবনে একটা লক্ষ্য আছে, দেখবা লক্ষ্যটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আমরা ওই যে নেপোলিয়ান বোনাপার্টের গল্প তোমরা শুনেছো, ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। নেপোলিয়ান যখন এই ইউরোপে তার অভিযান পরিচালনা করেছিলেন, অল্প বয়স 20 বছরেরও কম বয়সে তিনি এই অভিযান পরিচালনা করেছিলেন, তখন নেপোলিয়ানের দাপটে টোটাল ইউরোপটা পদানত হয়েছিল। ইভেন অভিযান পরিচালনা করতে করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এই যুবক তার যখন একেবারে আর্লি স্টেজ 10-12 বছর বয়স হবে, কি আর বুঝে সুন্দর মোটা ঝোটা গাড্ডা শরীর, এই অবস্থায় সে একদিন বাজার থেকে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে দেখে এক জায়গায় খুবই ক্রাউডেড সিচুয়েশন, ভিড় অবস্থায় আছে। তখন সে দেখলো যে এর ভিতরে একজন জ্যোতিষী মানুষের হাতের রেখা দেখে দেখে বলে দিচ্ছে ভবিষ্যৎ কি হবে। তখন নেপোলিয়ান মাথা দিয়ে ঠেলে ওই ভিড়ের মধ্যে ঢুকে যায়,
বলছে আঙ্কেল আঙ্কেল প্লিজ আমার হাতটা একটু দেখে বলেন তো আমার জীবনে আমি সফলতা অর্জন করতে পারবো কিনা। তখন নেপোলিয়নের হাত দেখে জ্যোতিষী বলছে যে তোমার হাতের রেখা বাবা এখান থেকে বাঁকা, এটা যদি এইভাবে সোজা হইতো তাহলে তোমার ব্যাপারে চিন্তা করা যেত, কিছু একটা তুমি করবা। নেপোলিয়ন এখান থেকে বের হয়ে গিয়ে পকেটে কিছু টাকা ছিল, একটা ব্লেড বা একটা ছুরি কিনছে, কিনে এরপরে হাতের রেখা এখান থেকে যেটা বাঁকা ওটা ধরে টেনে একবার সোজা বানাইছে। এখন তো ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে এখান থেকে, আর হাতের এই আঙুল দিয়ে এটাকে এরকম চেপে ধরে এরপরে আবার ভিড় ছেড়ে ভিতরে ঢুকে দিয়ে বলছে আঙ্কেল দেখেন তো এবার আমার জীবনে আমি কিছু করতে পারবো কিনা। এখন জ্যোতিষী অবস্থা দেখে যে পাগল না কি সে বুঝতে পারতেছে না, ছেলেকে অবজারভেশন করার চেষ্টা করছে, তাকিয়ে থেকে দেখলো যে না এত পাগল না যেরকম পাগল মনে করছে না। তারপরে হাতের দিকে তাকিয়ে বলছে বাবা তোমার হাতের রেখা তোমাকে আসলে কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না, তোমার ভিতরে যে অদম্য স্পৃহা আছে এই স্পৃহাই তোমার জীবনকে বদলে দেবে ইনশাআল্লাহ একদিন। এজন্য তুমি যদি তোমার জীবনের গতিপথকে আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার জীবনের সফলতা অর্জনের জন্য ইজ এনাফ। আর যদি তুমি নিজেকে মানে সমাজের সাথে তাল মিলিয়ে স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দাও তাহলে এই সমাজ ব্যবস্থা তোমাকে আসলে কিছুই দিতে পারবে না। এই কারণে তুমি যে টার্গেটটা তোমার জীবনে এখন করেছো, অনেকের টার্গেট আছে ডাক্তার হবে। আমি বিভিন্ন জায়গায় ক্যারিয়ার সেমিনার গুলোতে আলোচনা করতে গিয়ে শুরুতে জিজ্ঞাসা করছি এখানে যারা তোমরা আসো তাদের মধ্যে ডাক্তার হইতে চাও কে কে, ইঞ্জিনিয়ার হইতে চাও কে কে, এই দুইটা বলার পরে হাত উঠানো শেষ, আর কিছু খুঁজে পাওয়া যায় না। এরপরে যদি বলি তোমরা মুদি দোকানদার হবা কে কে, কুলি মজদুর হইতে চাও কে কে, এটা হচ্ছে অন কাইন্ডস অফ প্রফেশন। এইটা আর কেউ হইতে চায় না, এটা কেউ হইতে চায় না, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চায়। আমার মনে হয় এগুলো যোগ করলে যা হয় বাংলাদেশে এত রুগীও নাই, এত ডাক্তার বাংলাদেশে হইতে চায়। তো এখন এত ডাক্তার তো আসলে সবার অ্যাসপাইরেশন থাকে কিন্তু কেউ তো হইতে পারবে না, একটা অংশ হবে যারা আসলে অনেকের মধ্যে অন্যতম। এজন্য ফ্যাসিলিটিস গুলো তোমার জন্য সবই সমান। তুমি যে বই পড়তে চাও, যে বই পড়ো, তোমার একই বই সরকার কর্তৃক নির্ধারিত করা হয়েছে আরেকটা স্টুডেন্টের জন্য। সুতরাং সুবিধা সবার জন্য একই, কিন্তু পার্থক্য সৃষ্টি করে তোমার পরিশ্রম। তুমি যদি পরিশ্রম করতে পারো, যে প্রত্যাশা তোমার রয়েছে সেই প্রত্যাশাকে তুমি আপহোল্ড করতে পারো, তোমার জীবনে তুমি সফলতা অর্জন করতে পারবে। সক্রেটিসের একটা গল্প প্রায় বলি, তিনি বলেছেন একটা সেমিনারে এরকম আলোচনা করছেন, একটা ছেলে খুবই আগ্রহী হয়ে সেমিনার শেষে দাঁড়িয়ে সক্রেটিসের কাছে বলছে, একবারে 14-15 বছর বয়স, বাবরি কাটা চুল, সুন্দর চেহারা, গিয়ে বলছে যে আঙ্কেল ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই সাকসেস ইন মাই লাইফ, আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তখন সক্রেটিস তাকে বলছে যে বাবা তুমি যদি সফলতা অর্জনের গল্প শুনতে চাও এখানে অনেক গল্প বলা যাবে না, তুমি আগামীকাল নদীর পাড়ে আমার সাথে দেখা করো। সক্রেটিস আগে গিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেটা ইনচিন করে গেছে সক্রেটিসের সাথে দেখা করতে। সক্রেটিস দেখার সাথে সাথে ঘাড়ে হাত দিয়ে তাকে পানির ভিতরে নামাই দিচ্ছে। দুইজনই হাঁটতেছে, বুক সমান পানি, ছেলেটা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে সক্রেটিস পিছনের বাবলিকাটা চুল ধরে এরপরে পানির মধ্যে চুবাই ধরছে। ছেলেটা ফর্সা, যত উপরে ওঠার চেষ্টা করে তাকে তত পানির নিচে চুবিয়ে ধরে। একটা পর্যায়ে হাঁসফাঁস করছে, নিঃশ্বাস নিতে পারছে না। তখন তার চেহারার আকৃতি বিবর্ণ আকৃতি ধারণ করলো। সক্রেটিস দেখলো যে আর কিছু সময় যদি তাকে পানির ভিতরে রাখি তার সাবলীলা সাঙ্গ হবে, সুতরাং তাকে উঠানোর পরে ছেলেটা কতক্ষণ হাঁসফাঁস করে নিঃশ্বাস নিচ্ছে। এরপরে তাকে ডাঙায় নিয়ে আসলো। ছেলে তখনও হাঁপাচ্ছে, নিঃশ্বাস নিতে না পেরে কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে। তখন সক্রেটিস তাকে একটু শান্ত হওয়ার পরে বললো যে বাবা পানির নিচে এতক্ষণ পর্যন্ত যে ছিলা, কি চাচ্ছিলা তুমি, আকুল ভাবে কি প্রার্থনা করছিলা? তখন ছেলেটা বলছে আঙ্কেল বাতাস চাচ্ছিলাম, বাতাস। তখন সক্রেটিস বললো যে বাবা ওই সময় পানির ভিতরে যদি বাতাস না দিয়া একটা সোনা, রূপা, হীরা, চাঁদি এগুলো দেওয়া হইতো, এগুলো নিয়ে তুমি খুশি থাকতে পারতা না? ওগুলো দিয়ে কি করো? আমি যদি নাই বাজি, আমার বাতাসই যদি না হয়, অক্সিজেনই যদি না পাই, তাহলে ওই সোনার দানা, হীরা জওহরাত দিয়ে কি করো? তখন সক্রেটিস তাকে বললো যে বাবা সফলতার কোনো রহস্য নাই, তুমি যেই জিনিসটা চাও সেই জিনিসটা যদি ঠিক এইভাবেই চাও তাহলেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা। সফলতার জন্য তুমি আমি যা চিন্তা করি, মনে হচ্ছে এই যে আবুল কালাম আজাদের কথা এখানে হয়তো আসার কথা, সে বলছে যে স্বপ্ন হচ্ছে সেই জিনিস যা তোমাকে ঘুমাতে দেয় না। যেটা তোমাকে ঘুমাতে দেয় ওটা তো কোনো স্বপ্ন হইতে পারে না। সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো, আমি এরকম হবো ওরকম হবো, কিন্তু বই পড়তে ইচ্ছা করে না, সময় উল্টা পাল্টা ব্যয় করতে ইচ্ছা করে, সকালে 10টা পর্যন্ত ঘুমাই, রাতে অনেক রাত পর্যন্ত ফেসবুক টিপতে থাকি, এরপরে সকালে যদি নামাজ পড়ি তো পড়ি, সাথে সাথে আবার নাউলে স্নানি। দ্বিতীয় ঘুম না দিলে তো এটা স্ট্যাটাসের সাথে মিললো না। একটা মানে একটা আছে না, আমি হচ্ছে একটা স্ট্যাটাস ধারণ করি, সকাল 9 থেকে 10টা পর্যন্ত না ঘুমাইলে তো স্ট্যাটাসের সাথে মিলে না। অথচ আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স হিম এন্ড হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। প্রত্যুষ যদি ঘুমাতে যাও আর দ্রুত ঘুম থেকে ওঠো তাহলে তুমি কয়েকটা ক্যারেক্টারিস্টিক তুমি পাবা। আর যদি তুমি এইগুলা না করো তাহলে গ্যাস্ট্রিক, আলসার,
এরপরে কিডনির রোগ, নানা ধরনের বাজে বাজে রোগে আক্রান্ত হয়ে যাও, অল্প বয়সে হার্ট স্ট্রোক করে মারা যাওয়ার পরিমাণ বাংলাদেশে বেড়ে যাচ্ছে। বাংলাদেশে একটা পেশা আছে যেই পেশায় কোনো লস নাই, একটা হসপিটাল দিলে ওর জীবনে আর কোনো সমস্যা নাই, ওইটা আর লস নাই, কারণ বাংলাদেশে রোগীর কোনো সমস্যা নাই। বাংলাদেশে যত লোক তার চাইতে বেশি হয় রোগী, রোগের কোনো শেষ নাই। এটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা। সুন্নতে নববীর আলোকে জীবন যাপন যদি আমরা করতে পারতাম, আমাদের দ্বারা অনেক কিছুই সম্ভব ছিল। যে মেধাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, এটা ইউটিলাইজেশন আমি করি না। যে মেধাটা তোমাকে দিয়েছে, এগুলো সায়েন্টিফিক অ্যানালাইসিস করে দেখা গিয়েছে 1.5 কেজির একটা মগজ আল্লাহ দিয়েছে। এই মগজটার যে পাওয়ার, তা পৃথিবীর কোন সুপার কম্পিউটারের সাথে কম্পেয়ারেবল না। পৃথিবীর অন্যতম একটি পাওয়ারফুল সুপার কম্পিউটার, যাকে ক্রেওন সুপার কম্পিউটার বলা হয়, এই সুপার কম্পিউটার 1 ন্যানো সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলাস করতে পারে। জটিল ক্যালকুলাস দিয়ে প্রেস করবা, 1 ন্যানো সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলাস করে দিতে পারে। মানুষের এই মস্তিষ্ককে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে, এটা যদি মাইক্রোচিপস যন্ত্রগুলো পাশাপাশি বসিয়ে এই মস্তিষ্কের পাওয়ার যে পরিমাণে রয়েছে, এখানে যে পরিমাণে নিউরন উৎপাদন হচ্ছে, এগুলোকে যদি ইউটিলাইজ করে একটা মেশিনারি ডিভাইসে কনভার্ট করা সম্ভব হয়, তা তৈরি করতে অন্তত 20,000 কোটি টাকার প্রয়োজন হবে। 20 এর পরে 17টা শূন্য, বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হবে। এই টাকা দিয়ে যদি কেউ বানাইতেও পারে, এটা রাখার জন্য যে স্পেসের প্রয়োজন হবে, 100 তলা বিশিষ্ট 18 থেকে 20টা বিল্ডিং পাশাপাশি রাখতে যে পরিমাণে স্পেসের প্রয়োজন হয়, ওই চিপসটা বসাতে ঠিক তার চেয়ে সেই পরিমাণে স্পেসের প্রয়োজন হবে। এর বিদ্যুতের তো অভাব নাই, কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগবে শুধু এইটা চালানোর জন্য। ক্যান ইউ ইমাজিন কি পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছে। আর বলা হয়েছে এই মস্তিষ্ক যদি প্রপারলি ইউটিলাইজ করা যেত, মানুষ তো 1% 2% ব্যবহার করতে পারে না, এটা যদি 100% ব্যবহার করা যেত, 1 ন্যানো সেকেন্ডে সেখানে 10,000 বিলিয়ন ক্যালকুলাস করার সক্ষমতা অর্জন করত মানুষের এই মস্তিষ্কটা। অর্থাৎ একটা সুপার কম্পিউটার অনর্গল কাজ করবে, 1 বছর যদি সে অনর্গল কাজ করে উইদাউট এনি ইন্টারাপশন, তাহলে মানুষের মস্তিষ্কের মাত্র 1 মিনিটের কাজ সে করতে পারে। তাহলে কত নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য মানুষের দিকে তাকিয়ে বলছে যে তুমি তোমার দিকে তাকাও, দেখো কত চমৎকার ভাবে মানুষকে আমি সৃষ্টি করে দিয়েছি, আমার সৃষ্টিগুলোর দিকে তাকাও আর তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তোমার দৃষ্টি বারবার ফেরত আসবে তোমার দিকে, তুমি অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ পাবা না। তোমার যে মেধাটা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, দয়া করে সেটা যেন ইউটিলাইজ করি। আমাদের যুবকদের হাতে আজকে আমাদের এই শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের যুবকদের আমরা ব্যবহার করতে পারছি না। আর এটা ব্যবহার করতে না পারার কারণে আজকে জাতি যে অপরিণামদর্শী একটা ভবিষ্যতের দিকে যাচ্ছে, এটা হয়তো তোমরা স্টেজে বুঝতে পারছো না। আমরা কিছুটা ইকোনমিক্স পড়ার কারণে কিছুটা হইলেও আজ করতে পারি, জাতি এক অপরিণামদর্শী ভবিষ্যতের দিকে যাচ্ছে। কারণ সে জাতি তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে একটা নির্ধারিত সময় একটা দেশে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ যখন সবচেয়ে বেশি থাকে, তখন সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। বাংলাদেশে বর্তমানে 9% আছে ডিপেন্ডেন্সি পিপল, যা বাংলাদেশের জন্য অবিস্মরণীয় একটা জিনিস। এটা আবার বাংলাদেশ পাবে 100 বছর পরে গিয়ে, 100 বা 80 বছর পরে গিয়ে এই সিচুয়েশন পায়। পৃথিবীর যে দেশ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পায়, সেই দেশ যদি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ইউটিলাইজ করে, তাহলে তারা সুপার পাওয়ারে পরিণত হয়। তুমি তাকাও আমার পার্শ্ববর্তী সিঙ্গাপুরের দিকে, হংকং এর দিকে, চায়নার দিকে, মালয়েশিয়ার দিকে, এরপরে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, সুইডেন, ডেনমার্ক, জাপান, জার্মান, ওই দেশগুলো কেন উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করেছে? কারণ সে তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ইউটিলাইজ করছে। চায়না যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, চায়নায় কমিউনিস্ট রিভলিউশন হয়েছিল 1949-এ। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তারা একটা স্ট্রাগলের মধ্যে চলেছে। এরপরে তারা 1976 সালে যখন মাও সেতুংয়ের মৃত্যু হলো, নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্তের ডাক দিয়ে যে জিয়াওপিং তিনি ক্ষমতায় আসলেন। তিনি ক্ষমতায় আসার পরে সেখানে নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্ত চালু করে দিল, সম্পদের উপরে মানুষকে ইম্পাওয়ার করা হলো। এরপর থেকে চায়নার ইকোনমি 1975-76 সালে যা ছিল, বাংলাদেশের ইকোনমি একেবারে সেম ছিল, বা কিছু কিছু ক্ষেত্রে চায়নার ইকোনমি আরো খারাপ ছিল, বাংলাদেশের অর্থনীতি আরো ভালো ছিল। কিন্তু আজকে পৃথিবীতে অর্থনীতির দিক থেকে সবচেয়ে বড় সুপার পাওয়ার হচ্ছে চায়না, যেটা আমেরিকার অর্থনীতিকেও এখন টপকে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আজকে পৃথিবীর কোন জায়গা থেকে তার ইম্পোর্ট করতে হয় না, সারা পৃথিবীর সব জায়গায় সে এক্সপোর্ট করে। ট্রিলিয়ন ডলার সে ইনভেস্ট করে রাখছে। সে ঢাকা শহরের মতো একটা ছোট্ট একটা সিটি, বা ঢাকার চাইতে ছোট একটা সিটি সে তৈরি করছে হংকং, ম্যাকাও আর গুয়াংজু রিভারের পাশে। সেই জায়গাটাকে বলা হয় গ্রেটার বে এরিয়া। এই গ্রেটার বে এরিয়ার যে ইকোনমিক ভ্যালু, সেটা বর্তমানে $2.2 ট্রিলিয়ন।
এটা 4 বছর পরে হয়ে যাবে 4.8 ট্রিলিয়ন ইউএস ডলার। এটা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ইকোনমিক হাব তারা তৈরি করছে গুয়াংজুতে। ক্যান ইমাজিন, এত বিশাল অর্থনীতি তারা মাত্র 40 বছরের মধ্যে রিফর্মেশন করতে পারলো। তাদের মাথাপিছু আয় 140 কোটি মানুষের মাথাপিছু আয়। এদের মাথাপিছু আয় বাংলাদেশের মতো এত শুভঙ্করের ফাঁকি না। এদের গিনি কোএফিসিয়েন্ট খুবই ক্লোজলি রিলেটেড। গিনি কোএফিসিয়েন্ট বলতে বোঝায় হচ্ছে ইনকাম ডিসপারশন লেভেল, অর্থাৎ আমার ইনকাম হচ্ছে 5,000 টাকা, 10,000 টাকা, ওই ভাইয়ের ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। তো দুইজনেরটা যোগ করলাম, 1,10,000 টাকা, 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, দুইজনের মাথাপিছু আয় হচ্ছে 55,000 টাকা। অথচ ও হচ্ছে রিক্সায় চড়তে পারে না, আর আরেকজন হচ্ছে এসি রুমে ঘুমায়। এই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এগুলো হচ্ছে 2082 মার্কিন ডলারের ব্যাকগ্রাউন্ডের হিসাব। 5% মানুষের কাছে দেশের 80% সম্পদ জিম্মি হয়ে আছে। ক্যান ইউ ইমাজিন? আর বাদ বাকি 20% সম্পদ আমার মতো এরকম লেইম্যানরা ভোগ করে থাকে। এটা যদি প্রপার ইউটিলাইজেশন হতো, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা যদি আমরা অ্যাবলিশ করে দিয়ে কল্যাণমুখী ওয়েলফেয়ার স্টেট সিস্টেম আমরা ডেভেলপ করতে পারতাম, তাহলে এই দেশের মধ্যে এত বৈপরীত্য, এত করাপ্টেড পিপল, এত ছিনতাইকারী, এত রাজনৈতিকভাবে করাপ্টেড পিপলের জন্ম হতো না। আমরা সেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। যেটা চায়না করেছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, লিটল ড্রাগন ভুক্ত ইকোনমিক ডেভেলপমেন্ট যারা করেছে, তাদের অর্থনীতি কেন কম্পেয়ারেবল আমাদের সাথে? কারণ তারা যখন স্টার্ট করেছে, আমরা যাবেন গুয়াংজু রিভারের পাশে যদি যান, আমি সেখানে গিয়ে তাদের ব্যাক হিস্ট্রি দেখে অবাক হয়েছে। 1978 সালে গুয়াংজু রিভার, চায়নার সবচেয়ে বিশাল এক নদী, সেটার যে অবস্থা ছিল বাংলাদেশের বুড়িগঙ্গার সাথে তুলনা করলে কোনো অংশে কম না, বরং বুড়িগঙ্গা তৎকালীন সময় আরো ভালো ছিল। আর আজকে সেখানে গেলে চোখ ধাঁধানো ডেভেলপমেন্ট দেখলে আসতে ইচ্ছা করবে না। তার পাশেই বিশাল 100-150 তলার বিল্ডিং বানায় রাখছে তারা। যে ডেভেলপমেন্ট তারা করছে, করাপশনকে দূরে রেখে, যখন লায়াবিলিটি, ইন্টিগ্রিটি এবং দেশপ্রেম, সার্বভৌমত্বকে নিয়ে তারা ভেবেছে, তখন দেশের উন্নতি হতে 140 কোটি মানুষের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সবাইকে সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসতে তাদের 40টা বছর সময় লাগে না। আমাদের দেশে উন্নতি করতে একটু ছোট্ট একটা ভূখণ্ডে 5 বছরের বেশি সময় লাগার কথা না। কিন্তু প্রবলেম হলো, এদেশের যুব শ্রেণীকে যেভাবে ইউটিলাইজ করার দরকার ছিল, যেভাবে ইম্পাওয়ার করার দরকার ছিল, তাদের মধ্যে চাকরি পাচ্ছে না। 40 লাখ বেকার বাংলাদেশে এখন পর্যন্ত আছে, যাদেরকে পিওর আনএমপ্লয়েড বলা হয়। অনার্স মাস্টার্স পাশের পরে তারা চাকরি পাচ্ছে না। 40 লাখ বেকার রাইট নাও। কিন্তু আমরা যদি আরো কি হিসাব করি, যেটাকে ডিসগাইজ আনএমপ্লয়েড বলে, ছদ্মবেশী বেকারত্ব। আপনার চাকরি করার ক্যাপাসিটি আছে 20,000 টাকা, আপনাকে এদেশ চাকরি দিচ্ছে 12,000 টাকা হায়ার করছে। আপনি বাধ্য হচ্ছেন, চাকরি নাই, তাই আপনার ক্যাপাসিটিকে ডাউন করে আপনি 12,000 টাকা চাকরি করতে। ওইটা 8,000 টাকা আপনি অতিরিক্ত পাওয়ার কথা, কিন্তু এই সোসাইটি আপনাকে বঞ্চিত করছে। এটাকে বলা হয় ডিসগাইজ আনএমপ্লয়েড। ছদ্মবেশী বেকারত্ব সৃষ্টি করে রাখছে, অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি হচ্ছে না, দক্ষতা অনুযায়ী তাদেরকে সেটেলমেন্ট করা সম্ভব হচ্ছে না। আমার দেশ থেকে বিদেশে 1,55,00,000 মানুষ ডায়াসপোরা হয়ে আছে। তাদের অধিকাংশই আবার যায় হচ্ছে গাড়ি মোছার জন্য, তারা অধিকাংশ যাচ্ছে মানুষের ঘর মোছার জন্য। অথচ এদেরকে যদি ট্রেন আপ দিয়ে আমরা বিদেশে পাঠাতে পারতাম, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় আয়ের ক্ষেত্র এইটা আরো বেশি বড় আয়ের ক্ষেত্রে পরিণত হতো। আমাদের দেশে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায়, আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে 1 বছরের ব্যবধান। শেখ হাসিনার সময় ফ্যাসিবাদী আমলে যখন তারা হচ্ছে ওই যে মানে হত্যাকাণ্ড শুরু করলো, তখন বিদেশের ভাইয়েরা হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল 2 সপ্তাহ। 2 সপ্তাহে দেশের যে অবস্থা, হাত পা ধরে বলছে আপনারা দয়া করে রেমিটেন্সটা পাঠান, আমরা দেখতেছি দেশে শান্তি অবস্থা বিরাজ করি। এটা কেন বলছে? কারণ জানে রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আর কিছু চলবে না। $40 বিলিয়ন আমাদের দেশে প্রতি বছর রেমিটেন্স আছে, এখন আবার বেড়ে গেছে, এটা আরো আসবে। এই $40 বিলিয়ন একবার শুধু পিওর আয় এই দেশে হয়। আর বাংলাদেশে আয়ের সবচেয়ে বড় আরেকটা খাত হচ্ছে আরএমজি সেক্টর, রেমিটেন্স গার্মেন্ট সেক্টর। $22-23 বিলিয়ন এখান থেকে আয় হয়, কিন্তু তার মধ্যে অধিকাংশ হচ্ছে ফাঁকি। ফাঁকিটা হচ্ছে আমার দেশের মেশিনারি উৎপাদন হয় না, নিট হয়, রোবেন বা হচ্ছে কটন যেগুলো প্রয়োজন হয়, ডাইং এর জন্য যা প্রয়োজন হয়, এগুলো সব প্রোডাকশন হয় বাইরে। তো সব বাইরে থেকে আমাকে কিনে নিয়ে আসতে হয়, মেশিনারি কিনে নিয়ে আসতে হয়, শুধু বাংলাদেশে বসে এখানে একটু প্রসেসিং হয়। প্রসেসিং হওয়ার পরে আবার বিদেশে চলে যায় এটা বিক্রি করার জন্য। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বা আমেরিকা আমার এখানে বিক্রি করতে হয়। তার মানে প্লাস মাইনাস করে আমি বিক্রি করি $22 বিলিয়ন, আর আমি কাঁচামাল র মেটেরিয়ালস কিনি $18 বিলিয়ন দিয়ে। প্লাস মাইনাস করলে $3 থেকে $4 বিলিয়ন আমার দেশে আসলে থাকে। এটা কি আসলে খুব মিজারেবল কোনো অ্যামাউন্ট না? বাংলাদেশের অর্থনীতিকে করাপ্টেড করে রাখা হয়েছে, শুধু একটা ক্ষেত্রেই শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে। অথচ এই দেশে পর্যটন খাতকে অনেক বড় একটা খাতে পরিণত করা সম্ভব ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন এরিয়া বাংলাদেশে যেটি রয়েছে 155 কিলোমিটারের বিশাল লংগেস্ট সিপি, যা পৃথিবীর কোথাও নাই।
এটাকে যদি ইউটিলাইজ করা সম্ভব হতো, এটাকে যদি সরকারিকরণ করা যেত, ন্যাশনালাইজেশন করে এটাকে যদি ইন্টারন্যাশনাল মানের একটা পর্যটন হাব তৈরি করা যেত, তাহলে এই জায়গায় যেভাবে রেমিটেন্স এইখানে যেভাবে আয় করা সম্ভব ছিল পর্যটন খাতে, অকল্পনীয়। মালয়েশিয়াতে আমি গিয়ে দেখছি যে 600 ফিট 700 ফিট উপরে কেবল কার দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেখানে আবার 20 তলা বিশাল পাহাড়ের উপরে 100 তলা 50 তলা 80 তলা তারা নির্মাণ করে সেখানে মানে তৈরি করে রাখছে বিশাল বড় বড় একটা শপিং মল, এরপর হচ্ছে বিনোদন কেন্দ্র। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে সেখানে শুধু উপভোগ করতে চায়। এখানে দাঁড়ালে দেখা যায় মেঘের উপরে আমি দাঁড়িয়ে আছি, একদিকে মেঘ, একদিকে আমার এখানে সৌন্দর্য উপভোগ করছি, পাহাড়ের সৌন্দর্য, আবার এখানে থাকার জন্য হোটেল মোটেলের ব্যবস্থা করে পুরা পাহাড় ব্যবস্থাগুলোকে তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে এসে আজকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সেখান থেকে আয় করছে, মাথা পিছু আয় বেড়ে গেছে। আমার দেশে বান্দরবনকে এইভাবে করা যেত না? আমার দেশের খাগড়াছড়ি রাঙামাটিতে এত ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে সেগুলোকে ইউটিলাইজ করা যেত না? কিন্তু আমার দেশের করাপ্টেড পলিটিক্যাল পার্টিগুলো তারা ক্ষমতায় যাওয়ার পরে দেশের কথা চিন্তা না করে নিজের আখের গুছানোর জন্য ব্যস্ত থাকে। অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের দেখবেন তাদের ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে, নিজের ধ্যান একটা বাংলাদেশে থাকে আর একটা থাকে বিদেশে, দুইয়ের নাগরিকত্ব নিয়ে বসে থাকে তারা। আপনারা অবাক হয়ে যাবেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে তারা 240 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে, করাপশনের হিসাব বাদ। 12টা ব্যাংক একটা কোম্পানির হাতে দিয়ে দিচ্ছে, পুরো দেউলিয়া করে ফেলছে ব্যাংকগুলো। ব্যাড ডেট নিয়ে আর কোনো ডেট ফেরত দিচ্ছে না, তারা বিদেশে চলে গেছে। এখন ব্যাংক কি হবে না হবে, জনগণের টাকা সরকার দেবে কিভাবে, এগুলো নিয়ে সরকার ওরে। এখন এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে সরকার তার বাজেট থেকে ব্যাংকে টাকা দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এটা কত রকম আমাদের সাথে প্রতারণা করে এই রাজনীতিবিদরা। আপনি ব্যাংকে টাকা জমা দেন, আপনার টাকা, ও হচ্ছে আগের ডাকাতি করতো মানুষ, ঘরের ভিতরে অস্ত্র ঠেকায় যা আছে নিয়ে চলে যেত। এখন যারা ডাকাতি করে এগুলোর জন্য আর অস্ত্র ঠেকানো লাগে না, একটা ব্যাংক বানাইলে এই ডাকাতি মোটামুটি বন্দোবস্ত শেষ। একটা ব্যাংক বানাবে, এরপরে ব্যাংক যখন মানুষ এখানে এসে টাকা দিয়ে যাবে, টাকা সব নিজে উঠাবে, তার ছেলের নামে, মার নামে, বাপের নামে, আত্মীয় স্বজন, শালা, পাড়া প্রতিবেশী, বউ, সবার নামে লোন উঠায় ভুলপুর এক একটা কোম্পানি খুলে এরপরে মানে হাজার হাজার কোটি টাকা তারা উইথড্র করে নিয়ে যাচ্ছে। ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে আছে। এখন টাকাটা জমা দিলেন আপনি, আপনার টাকা আবার সে নিয়ে নিল, এরপরে যখন সে চলে গেছে তখন এখন জনগণের টাকা আবার ব্যাংকে ফেরত দিতে হবে। তখন ব্যাংকগুলো ধার নেয় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, অথবা তারা যে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া ঘোষণা দেওয়ার পরে বাংলাদেশের বাজেট থেকে টাকা আবার এখানে বরাদ্দ দেওয়া হয়। আর বাংলাদেশের টাকা কোথা থেকে আসে? এটা কি আসমান থেকে আসে? আপনার আমার ট্যাক্সের টাকাই তো, আপনার আমার রেমিটেন্সের টাকাই তো। ওইটা দিয়ে বাংলাদেশের বাজেটে টাকা জমা করে বাংলাদেশের রেভিনিউ আয় হয়, আর ওইখান থেকে আবার ব্যাংকে দিয়ে ঘাটতি পূরণ করে। বুঝেন আপনার কাছ থেকে কয়বার কাটলো? এক তো আপনার টাকা এদিক থেকে নিল, আবার ওদিক থেকে আপনি এইখানে দিলেন, এইখান থেকে আবার নিল। এই হচ্ছে আমার দেশের রাজনীতির দশা। এরা মুখে মুখে অনেক বড় বড় লাগাম ছাড়া কথাবার্তা বলে, কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি, মানে সম্পদের পাহাড় করার ক্ষেত্রে এরা অনবদ্য সিস্টেম আবিষ্কার করতে পারে। আমরা দীক্ষা জানাই এরকম পলিটিক্যাল সিচুয়েশন। আমরা নতুন একটা বন্দোবস্তের কথা বলি, একটা সমাজকে গড়ে তোলার জন্য মেধাবীদেরকে জাগ্রত থাকতে হবে, করাপ্টেড ফ্রি হয়ে গড়ে উঠতে হবে। এখানে যারা বসে আছি আমরা 10 বছর পরে তো আমরা সোসাইটির বিভিন্ন স্টেপ গুলো ধরব, কিন্তু দুর্ভাগ্য এই মানুষগুলোর মধ্যে কাউকে কাউকে ঘুষখোর হিসেবে পাওয়া যাবে, কাউকে কাউকে দুর্নীতিবাজ হিসেবে পাওয়া যাবে। কারো চেহারার দিকে তাকালে আর চেহারার বর্ণ আর আকৃতি বোঝা যাবে না। ঘুষ খেতে খেতে আর পেটের আকৃতির দিকে তাকাইলে মনে হয় যে পটকা বিশাল একটা আকৃতি ধারণ করছে, সব সম্পদের ভিতরে জিম্মি হয়ে থাকে। মাথায় রাখতে হবে, সরকারি চাকরি করে মানুষের সম্পদ যখন আমি লাগাম ছাড়া দুর্নীতি করি, আল্লাহ কোরআন শরীফে তাদেরকে বলেছে তাদের জন্য জাহান্নামের অতল গহ্বর আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখছেন। মানুষের সম্পদ যারা খেয়ে এরকম বড় বড় মানে আকৃতি ধারণ করে, এই মানুষগুলো মানুষের সম্পদ খায় না, মানুষের রক্ত খায়। এই টাকাগুলো সে উপার্জন করে তার স্ত্রীর জন্য, তার ভাইয়ের জন্য, তার মায়ের জন্য যে সম্পদ কেনে, এগুলো মানুষের চোখের পানি, এগুলো কোনো সম্পদ নয়। এই পানি একসময় অভিশাপ হয়ে দাঁড়ায়। এ কারণে তারা গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে সংসারের মধ্যে অশান্তি বাসা বাঁধে। তাদের টাকা উপার্জিত এই অবৈধ টাকার মাধ্যমে যে সন্তানের জন্ম হয়, তাদের মধ্য থেকে ঐশীর মতো সন্তানের জন্ম হয়, যারা তার বাবাকে কুপিয়ে হত্যা করতে দ্বিধা সংকোচ করে না। মাদকের অর্থ খুঁজে না পাওয়ার কারণে, না দেওয়ার কারণে জবাই করে কুপায়ে কুড়াল দিয়ে কুপিয়ে এই গাজীপুরে সন্তানকে হত্যা করছে আমরা দেখছি। এরপরে হত্যা করার পরে বাপ একেবারে নির্দয় সাক্ষী দিচ্ছে যে আমার সন্তানকে আমি মেরে ফেলছি, এখন আর কি হবে, আমিও বাঁচলাম, ও বাঁচলাম। এই হচ্ছে আমাদের সোসাইটির চরিত্র হয়ে পড়ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে এই যুব সমাজ। আমাদেরকে এই জায়গা থেকে ফেরত আসতে হবে। মেধাবীরা আগামী দিনের ভবিষ্যৎ।
আজকে যারা এখানে বসে আছো তারাই হচ্ছে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবা। তোমাদেরকে একটা হিজিমনি দিয়ে যখন কালচারাল একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে নিজস্ব গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হয়, ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এমন অস্থির ভিডিও আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, লেখাপড়ার সময়গুলো আমরা অপব্যয় করে পাবজি না হবে আর কি জিটি আছে এগুলো খেলতে খেলতে জীবনের একটা বড় সময় আমরা ব্যয় করে ফেলছি। অথচ যৌবনের সময়টা পড়াশোনার সময় ছিল, এই সময়টা নিজেকে গড়ার সময় ছিল। যখন আমি এই সময়টা অপব্যয় করে ফেলি তখন আর আমার পেছনের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। আমরা তোমাদেরকে আজকে সতর্ক করার জন্য এখানে দেখে অনেক কথাগুলো বললাম, হয়তো এই কথা শোনার পরে অনেকের খারাপ লাগবে। আমি এগুলোর খবর বিরোধিতা করি যে একজন সন্তানকে ইন্টারমিডিয়েট এসএসসি তে A+ পাওয়ার পরে বাপের সামর্থ্য থাকলে একটা বাইক কিনে দেওয়া উচিত না, বাপের সামর্থ্য থাকলে অনেক কিছু দেওয়া উচিত না। আমি দেখছি আমার ইউনিভার্সিটিতে একজন বড় মাপের একজন প্রফেসর, সে হচ্ছে আমাদের বেশ বড় জায়গায় মানে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর মূল দায়িত্বে ছিল। সেই ব্যক্তির 2 সন্তান আমার ইউনিভার্সিটির স্কুলেই পড়তো। সেই স্কুলে পড়াকালীন সময়ে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। প্রতিযোগিতায় তার বাবা প্রধান অতিথি, কিন্তু সন্তানের পরিচয় দিলে খুব রুষ্ট হতো সে, যে আপনার সন্তান ফার্স্ট হয়েছে। বলছি খবরদার, এখানে সাধারণ ছাত্রদের মতো সে এখানে আসে। গাড়িতে আসে, মানে ওয়াইফ হাজবেন্ড দুইজনই ভালো মানের, একজন আর্কিটেকচার এবং ইউনিভার্সিটির প্রফেসর, দুইজনই হচ্ছে 2টা ফ্যাকাল্টির ডিন। তো তারা হচ্ছে সন্তানকে গাড়িতে করে নিয়ে আসবে না, বললে তোমার জন্য হচ্ছে স্কুলের যে ভ্যান আছে এই ভ্যানে করে যাবা, তুমি তো টাকা ইনকাম করো না, তোমার বাপ টাকা ইনকাম করে, সুতরাং তুমি যখন এরকম ইনকাম করবা তুমি খরচ করো, তোমার জন্য যা প্রয়োজন অতটুকুই দিবে। পৃথিবীতে চলতে গেলে এই অ্যাডাপ্টেশন কোয়ালিটি যদি তুমি ডেভেলপ করতে না পারো, স্ট্রাগলে তুমি টিকবা না। এ কারণে ওই যে একটা গানের মধ্যে আপনারা শুনছেন, একজনের করে ধন, এক পুরুষে করে ধন, আর এক পুরুষ খায়, আর এক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই আমার 3 পুরুষ। বাপের যার সম্পদ বেশি থাকে তার সন্তান লালন পালন হতে খুব কষ্ট হয়। জীবনে স্ট্রাগল তারা তো দেখে না। পৃথিবীতে দেখবা যেখানে স্ট্রাগল করে মানুষগুলো গিয়েছে তারাই পৃথিবীতে সাস্টেইন করছে, তারপরের প্রজন্ম আর ঠিকঠাক মতো সাস্টেইন করতে পারে না, এক প্রজন্ম পরে আবার গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা আশা করি সেই গ্যাপটা আমরা করবো না, আমরা নিজেকে আত্মপ্রত্যয়ী হিসেবে স্বনির্ভরশীল করে গড়ে তুলবো, এই দেশটাকে আমরা ভালোবাসবো। আজকে যেভাবে তোমাদেরকে এখানে কংগ্রাচুলেশন জানানো হয়েছে, জীবনের প্রতিটি স্তরে তোমরা যেন সেই সফলতা অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।